লিঙ্কন ভাই এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, তাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং তাকে মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য বিনীতভাবে বলে যাচ্ছেন। রাজশাহীর সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাবেক সিনেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনাব মোহাম্মদ লিয়াকত আলী ভাই, ওনাকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য লিয়াকত ভাইকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পরিষদের আয়োজিত বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত নির্বাচন, আজকে এই অনুষ্ঠানের সভাপতি আমার ছোট ভাই জনাব মুক্তার উপস্থিত আছেন। আজকের প্রধান অতিথি এক সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয় কাঁপানো ছাত্র নেতা, কৃষক নেতা, আজকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু উপস্থিত আছেন। বিশেষ অতিথি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম, এবং আমার সাথে 2003 সালে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট নির্বাচনে অংশগ্রহণ করে 26,000 রেজিস্টার্ড গ্যাজেটের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্র নেত্রী, আজকে বিএনপির নির্বাহী কমিটির সম্পাদক নেত্রী জনাব শিরিন সুলতানা সহ আজকের সহকর্মী ভাই বোনেরা। আজকে দেশে একটি বিরাট রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। রাজনৈতিক সংকটের কোনো কথা ছিল না। এই রাজনৈতিক সংকটের জন্যই আজকে 17টি বছর 18টি বছর আমরা বিএনপি রাজপথে ছিলাম। দাবি ছিল একটি, কোন ক্ষমতায় বসার জন্য নয়, দাবি ছিল শুধু একটি, সেই ফ্যাসিস্ট সরকার যাকে এই দেশ ছেড়ে পালাতে হলো। এই 17-18 বছর বিএনপি একটি দাবি জানিয়েছিল, সেটা হলো কি, একটি নিরপেক্ষ নির্দলীয় নির্বাচনের মাধ্যমে যেই দল ক্ষমতায় আসবে সেই দলকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। এই সংগ্রাম করতে করতে আমাদের কেউ নিখোঁজ হয়েছে, কেউ পঙ্গু হয়েছে, কেউ মা হারা হয়েছে, কেউ সন্তান হারা হয়েছে। আমরা বাসায় থাকতে পারি না, হয়তো আমরা বাসায় থাকার সৌভাগ্য হয় নাই, আমাদের হয়তো ধান খেতে পাট খেতে থেকে আমাদের জীবনযাপন করতে হয়েছে। এখনো অনেকে এখানে বসে আছেন, আজকে যাদেরকে দেখছেন অত্যন্ত সুখী মুখে হাসি মুখে কথা বলছেন আমার নেতারা, তারা কিন্তু কিছুদিন আগেও জেলের অন্ধকারে তাদের জীবন কাটাতে হয়েছে। শিরিন সুলতান অত্যন্ত মেধাবী ছাত্র নেতা, ছাত্র নেত্রী ছিলেন, খায়রুল কবির খোকনের সহধর্মিণী, তাদের স্বামী স্ত্রীকেও তাদেরকে বাসায় থাকতে দেওয়া হয়নি। অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ থেকে শুরু করে এখানে যারা আছে, আমি ব্যক্তিগতভাবে যাচাই করে একসময় ছাত্র নেতা ছিলাম, আমাকে বাসায় থাকতে দেওয়া হয়নি, এবং 31শে জানুয়ারি কালো পতাকা মিছিল থেকে আমাকে গ্রেফতার করা হয়েছে। কিছুই না, আমরা যেটা চাচ্ছি অত্যন্ত সহজভাবে অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বারবার বলেছেন, আমরা ভোটাধিকার মাধ্যমে যাকে নির্বাচিত করবেন তারাই এই দেশের ক্ষমতা পরিচালনা করবে। এই একটি দাবির জন্য আগের ফ্যাসিস্ট সরকার আমাদেরকে ঘরে থাকতে দেয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, 5ই আগস্টে এত বড় গণঅভ্যুত্থান হয়ে গেল, এত কিছু ঘটে গেল, সমস্ত মানুষ অত্যন্ত খুশি পড়ে বর্তমান প্রধান উপদেষ্টাকে আজকে দেশ চালানোর ডক্টর ইউনূসকে আজকে দায়িত্ব দেওয়া হলো, তার উপদেষ্টা তারা নিজেরা তৈরি করলেন। আমরা সবাই বাবা সাবাস বলে এদেশের জনগণ নিশ্চিন্তে ঘুমিয়েছিল যে হয়তো আমার সামনে অতি সত্ত্বর একটি নির্বাচন চলে আসবে, এই দেশের নির্বাচিত প্রতিনিধিরা এই দেশ শাসন পরিচালনা করবে। অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়,
সেই দিনটি আমাদের কপালে জুটল না। এবং একে বাধাগ্রস্ত করার জন্য এই ইউনিট সরকারের লোকরাই তাদের তত্ত্বাবধান আজকে দেখি এনসিপি নামে একটি দলের আবির্ভাব ঘটিয়ে দিল। কি এমন ঘটনা ঘটলো? দীর্ঘ 2-3 মাস সংগ্রাম করে, 5 মাস সংগ্রাম করে তারা বাংলাদেশে একটি রাজনৈতিক দল গঠন করে ফেললো, তাও আবার বিএনপিকে কাউন্টার দেওয়ার জন্য। আরে ভাই, আজকে যদি অ্যাক্টিং চেয়ারম্যান বলে সারা বাংলাদেশ ব্লক করে দেন, একটি বিপ্লব এখান থেকে যেতে পারবে। এটা কি মিথ্যা কথা? এটা বললে অনেকের গাত্রদাহ হয়। আজকে দুদু ভাই একটা কথা বলেছেন, এটা নিয়ে বিভিন্ন উপদেষ্টা, বিভিন্ন এনসিপি কিছু নেতা কিছু মন্তব্য করেছে। কথাটা কিন্তু সত্যি বলেছেন, হয়তো বলার ঢংটা ভালো ছিল। এটি সত্যি কথা বলতে পারে, তার আমরা কোথায় আছি? এই ফ্যাসিস্ট সরকারের রূপ কি বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে দেখা দিচ্ছে কিনা এখন চিন্তার ব্যাপার। আমাদের সহজ সরল একটা প্রশ্ন, এদেশে এত বড় একটা রাজনৈতিক সংকট দেখা দিচ্ছে, দলে দলে বিভক্তি দেখা দিচ্ছে। যে 5ই আগস্টের যে রকম গণঅভ্যুত্থান ঘটেছিল, সমস্ত দেশের মানুষ এক হয়ে গিয়েছিল। এটা কোনো রাজনৈতিক দলের একক কোনো কৃতিত্ব নয়। ওই দিন মানুষ 71 সালে যেমন স্বাধীনতা যুদ্ধে কোনো দল এককভাবে কৃতিত্ব স্বীকার করতে পারে না, কারণ সেই দিন কৃষক, শ্রমিক, জনতা দল মত নির্বিশেষে দিন অস্ত্র হাতে তুলে নিয়েছিল এই দেশ থেকে স্বাধীন করার জন্য। সেদিন কোন দলের ডাকে কেউ আসে, শুধু একটি মাত্র মেজর কালিয়াঘাট বেতার কেন্দ্র থেকে বলেছিলেন, হাই মেজর জিয়া বলছে এবং আপনার স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন। এই একটি ডাক মানুষকে ঐক্যবদ্ধ করেছে, কিন্তু কোন নেতা ছিলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না। কারণ সময়ের প্রয়োজনে এমন একজন লোকের উদ্ভব ঘটে, যখন মানুষ নেতা নেত্রী ছিল না, তখন মানুষ একটি ডাকের অপেক্ষায় থাকে। আজকে বাংলাদেশে কিন্তু সেই রাজনৈতিক সংকট দেখা দিচ্ছে। আজকে এই রাজনৈতিক সংকট কোথায় গিয়ে দাঁড়ায় এখন আমাদের চিন্তার ব্যাপার হয়েছে। আমরা 18 বছর সংগ্রাম করলাম, ভেবেছিলাম একটা সুষ্ঠু সমাধান হবে, দেশে গণতন্ত্র হবে, অর্থনৈতিক চাকা সচল হবে। কিছুই দেখতে পাচ্ছি না। দিন দুপুরে ডাকাতি, মারামারি, খুনাখুনি, মব জাস্টিস কি শুরু হলো ভাই? এটার জন্যই কি আমাদের এত পরিশ্রম ছিল? এটার জন্যই কি আমাদের এত আত্মত্যাগ ছিল? এই জন্য তো বারবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন একটু ধৈর্য ধরুন। তো শৃঙ্খলা তুমি পছন্দ করছেন না বলেই এই অন্তর্বর্তী সরকার কিন্তু এই সময়টা পেয়েছে, বলেই এনসিপি কিন্তু আজকে লম্ফ জম্প করছে একমাত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশের জন্য। এটা সত্য কথা। একদিন চেয়ারম্যান যদি কালকে বলে দেন সমস্ত দলকে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, যদি না দেওয়া হয় সমস্ত বাংলাদেশের মানুষ নেমে আসুন, একটি লোকও কিন্তু ঘরে বসবে না, ঠিকই সবাই চলে আসবে। কাজে আমি অনুরোধ জানাবো বর্তমান অন্তর্বর্তী সরকারকে, আমাদেরকে কঠোর হতে বাধ্য করবেন না। দেশে কিন্তু একটি রাজনৈতিক সংকট তৈরি হয়েছে আপনাদের জন্য, আপনার কিছু উপদেষ্টার ফালতু কথা বলার জন্য, আপনার কিছু উপদেষ্টা অতি বাড়াবাড়ি করার জন্য। আর যে উপদেষ্টা আজকে আছেন, আপনারা ভেবেন না যে 8 মাসে একটি রাজনৈতিক 8 মাসের আগে 5ই আগস্টের 2টা মাস সংগ্রাম করে আপনি সারা বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট উদ্ধার করে দিলেন। এত সহজ? আমরা 18 বছর মাঠে কাজ করেছি, আত্মত্যাগ করেছি, আত্মহনন হয়েছে, আমাদের লোক খুন হয়েছে, ইলিয়াসের চলে গেল, সুমন চলে গেল, বাসার চলে গেল, আরো অনেক প্রায় 2000-এর মতো লোককে নিখোঁজ করা হইল, কেউ কোনো হদিস পাওয়া গেল না। সেই যে মানুষের মনে ক্ষোভ জমতে এই 5ই আগস্টের একক দাবিদার কেউ করবে না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, শুধু একটি আহ্বান জানাবো, এই রাজনৈতিক সংকট সমাধান হবে একমাত্র দ্রুত নির্বাচনের মাধ্যমে। জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করাই বাংলাদেশে একমাত্র গণতন্ত্রে আসার অভ্যুদয়। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ।
হ্যালো হ্যালো আজকের অনুষ্ঠানের প্রধান চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা সাবেক সংসদ সদস্য অনেক সুন্দর সালাম ভাই বক্তব্য দিয়েছেন, আমরা শুনেছি। আর এখন বক্তব্য দেওয়া দরকার আছে বলে আমি মনে করি না। আমি একটি কথা বলতে চাই, যাই বলি আর যাই করি না, একটা দেশের নির্বাচন বিএনপি নির্বাচনের কথা বললে আমাদেরকে গালি দেওয়া হয়, বিএনপিকে গালি দেওয়া ভয় দেখানো হয়, শাসন করা হয়। বিএনপি শুধু নির্বাচনের কথা বলে, আমরা কি বলবো? সরকারকে সমস্ত ধরনের দরজা প্রয়োজন সবভাবে আমাদের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে, সবার আন্দোলনের মধ্যে, ছাত্রদের রক্তদানের মধ্যে দিয়ে সরকার সেই সরকারের কাছ থেকে আমাদের দাবি দেওয়া রাস্তায় নেমে কেন দেয়? আওয়ামী লীগ সরকার আগে আমরা তো রাস্তায় নেমেছি, তারা আমাদের দাবি মানে সম্মিলিত হয়ে দাবি আনি, যাতে আন্দোলন করার পরে তারা মানতে বাধ্য হতে পারবে। আমাদের মাঝে মধ্যে শাহবাগ অবরোধ দাবি আদায় যমুনাতে যেতে কেন কোন প্রয়োজন ছিল? আওয়ামী লীগকে সিদ্ধ করার জন্য শাহবাগ বন্ধ করার দরকার ছিল? এশাকের শপথ পাওয়ার জন্য আমাদের যমুনা বাই রাস্তা বন্ধ করা দরকার ছিল? এটা আগেই হয়ে গেছে। চিরাং নির্বাচনে তাকে শাহরুখকে শপথ পাওয়া হয়েছে, মানে সেখানে কাজ করছে। এশাকের ব্যাপারে নির্বাচন কমিশন গেজেট ভুক্তি করেছে, কোর্ট রায় দিয়েছে, তারপরে গায়ে জোরে সেটা শপথ পাওয়া যাবে, ঈদ করা বলে খারিজ দিয়ে সরকারের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে কথা বলা। এই সমস্ত কর্মকাণ্ডের কারণে আমার কাছে মনে হচ্ছে বোঝাই যাচ্ছে। কালকে আবার দেখলাম মার্চ পর চলো চলো শাহবাগ চলো, এটা কি শুরু? পৃথিবীতে এমন কোন দেশকে আমরা দেখেছি যে বলে যে বাংলাদেশের নির্বাচন দরকার নেই? সমস্ত দেশে নির্বাচন হয়, 4 বছর 5 বছর পর নির্বাচন হয়। এমনকি রাশিয়ার ভিতরে দেশ, সমস্তাদের দেশ, তারাও দেখানো একটা নির্বাচন করে, পাতানো করে। চায়না সমস্ত দেশ তাদের নেতৃত্ব পরিবর্তন। আমাদের এই দেশে হঠাৎ করে এমন কিছু বুদ্ধিজীবী, যে সমস্ত বুদ্ধিজীবী এক শ্রেণীর সামরিক আমলা, এক শ্রেণীর বেসামরিক আমলা, এক শ্রেণীর সাংবাদিক, এক সময়ের পত্রিকার মালিক, তারা বিগত সরকারের সময় যখন বলতো আমরা আপনার সাথে আছি, থাকবো, যতদিন আছেন ততদিন আছি, মৃত্যু পরে আজকে কেউ না। এইরকম মানুষগুলি আবার বর্তমান ডক্টর আলী সাহেবকে বোঝানোর চেষ্টা করতে আমরা সাথে আছি, নির্বাচন কথা। বিগত সরকার শুধু নির্বাচনটা দিতে চালায়, সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন হতো। তাহলে বিএনপি জোট, দেশটি বেগম খালেদা জিয়া, তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল, রাষ্ট্রপতি দেশে মানুষের ভালোবাসে। আওয়ামী লীগের দল থাকছে, আজকে দেশে থাকছে শুধুমাত্র নির্বাচন না দেওয়ার কারণে, জোর করে ক্ষমতায় থাকা চেষ্টা করার কারণে দেশ থেকে বিতাড়িত হতে হলো। আজকে এই সরকারকে বলবো, যে যাই বলুক আপনার কথা থেকে আপনি শুনবেন না। আপনি বলেছিলেন ডিসেম্বরকে নির্বাচন দিবেন, আপনার পিএস রাতের বেলায় বললো জুনের মধ্যে নির্বাচন। আবার কিছু কিছু মানুষ আপনার পক্ষে গিয়ে স্বাভাবিক অবস্থান আছে, বলে দেন প্রক্রিয়া করবেন না। আমি তামাশার বস্তু না, আমাকে এটা তামাশা করবেন না আপনারা। আমার জন্য আপনারা আজীবনের জন্য ক্ষমতা থাকার জন্য আমার জন্য কেন আপনারা এগুলো করছেন বলে না? ছাত্ররা যেগুলো বলছেন নির্বাচন হতে দিবে না, স্থানীয় আগে নির্বাচন হতে হবে, ধমক দেব। যে সমস্ত দল এখন রেজিস্ট্রেশন না হয়নি, নিবন্ধিত না। আজকে আরেকটি দল
মহান স্বাধীনতা যুদ্ধের সময় যারা গণহত্যা করেছে, পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ নিয়েছে, 2 লক্ষ মা বোনকে পাকিস্তানের দিকে তুলে দিয়েছে, তারাও এক এক সময় এক এক তারা সিদ্ধান্তের মালিক হয়ে গেছে। স্লোগান দেয় গোলাম আজমের বাংলাদেশ, নিজামের বাংলাদেশ। ওই রাষ্ট্র জিয়া রহমান আসলে চিন্তা করতে পারেন কোথায় গেছে, স্পর্ধা প্রধান। তারা একবার বলে যায় রাষ্ট্র সংসদ নির্বাচন হতে হবে আগামী রোজার, আবার বলে যে না আগে স্থান কেন বলে? দূর থেকে শুনে এগুলি কার কথা বলে? এই সমস্ত কথা বাদ দিয়ে যত দ্রুত সম্ভব আমাদের দল বলেছে, বিএনপি বারবার করে আসতে হবে যে আপনার সংসদ করেন, আমাদের সংসদের পক্ষে, আপনার বিচার করেন, আমাদের বিচারের পক্ষে, আমরাই তো হয়েছি, আমরাই তো নিযুক্ত হয়েছি, আমরাই তো রিমান্ডে গেছি, আমরা তো ইলেকট্রিক শক খেয়েছি, আমাদের লোকের তো বিচার হয়েছে। আমাদের বিএনপি পরিবারের জন্মের হার কমে গেছে। এই যে 15-16 বছর আমাদের অনেক ছেলে বিয়ে করতে পারে, তাদের বয়স পার হয়ে গেছে। আমাদের অনেক নেতার তাদের বাসায় যেতে পারে না, তার পরিবারের সাথে দেখা করতে পারে না। কথাটা শুনলে মনে হয় আগে কি বলছে, দেয় এত অত্যাচার নির্যাতন সহ্য করলাম। দেশ এবং খালদার থেকে নির্মম নির্যাতন করা হলো। তারেক রহমানের যদি একটা মামলা দিয়ে সাজা দেওয়া হলো, একটা জোয়ার মতো মহিষ নারী, আমাদের সবচেয়ে সম্বন্ধ পরিবার সন্তান, তাকে সাজা দেওয়া হলো, অনেক কিছু করা হলো। আমরা আমাদেরকে বিচারটা করতে আপনারা যাবেন? আমরা মারা গেলাম, আমরা বাড়ি ছাড়া হলাম, ঘর ছাড়া হলাম, জমি গেল, পুকুর মাছ নিয়ে গেল, আমরা যাবো বিচার? পরিষ্কার কথা, নির্বাচনের একটা রোজগার দিতে বিএনপি খুব ভদ্র ভাষায় কথা বলছে। আর বলেন নির্বাচন আমাদের হবে 31 ডিসেম্বর নির্বাচন, বলেন একটা কিছু বলেন। এটা একটা সিনেমা ছিল না, বলবে একটা কথা পাও, গোলাপি একটা কথা পাও। তো সরকারকে বলে একটা কথা বলেন, একটা রোডম্যাপ দেন। এত এত তো বাদল বলতে কেন? আমরা ভয় পাই যখনই বলে শাহবাগে চলো, 5 বছরের জন্য 10 বছরের জন্য আমাকে রাখতেই হবে। অনেক আমাদের বয়স্ক সাংবাদিক যাদের তারাও বলে ইন্দুর সাহেবকে যেতে দিবেন না, আমরা দিতে না, নির্বাচনের মধ্যে দিয়ে আসুন, তাহলে তো আমরা যেতে দেবো না। বা আমাদের প্রয়োজন আপনারা রাখতে হতে পারে, কিন্তু আমাদের ক্ষমতা যাবো, আমরা কি বলছি আমরা ক্ষমতা যাবো? এখন যারা পথে আছে, মাঠে যারা আছে, তারা মনে দেশের মানুষ, তারা যদি ক্ষমতা যায় সরকার আবার রাখবেন, ক্ষমতা কি আছে? নির্বাচন আসতে, নির্বাচনের মধ্য দিয়ে দেশটাকে সামনে এগিয়ে নিতে হবে। নির্বাচন দেশ করতে পারে। এখন তো ষড়যন্ত্র শেষ হয়, ষড়যন্ত্র মোটেই শেষ হয়নি। যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের দুর্ভাগ্যের সম্মুখীন আমরা হতে পারি। তার পার্শ্ববর্তী দেশ এখন ষড়যন্ত্র করছে। তাই যারা এই সমস্ত কথা বলছেন, বিএনপিকে নামতে চাচ্ছেন, বিএনপিকে আঙ্গুল উঠাচ্ছে, আমরাই তো বিএনপি ধ্বংস করতে গিয়েছি, বিএনপিকে মাইনাস করতে গিয়ে ধ্বংস করতে আমাদের দেশ ছাড়া হয়েছে। আপনারাও বিএনপিকে নাড়ানাড়ি করে বাড়াবাড়ি করলে চিরদিনের জন্য বাংলাদেশের নাম, রাজনীতির নাম মুছে যাবে। নাম উচ্চারণ করে এত সহজ, এত সহজ। যে দলের লক্ষ লক্ষ কর্মী পায়ে হেঁটে গলা ধরে চলে গেছে, যারা রস ছাড়া, আপনার ইয়ে ছাড়া, পানি ছাড়া, হোটেল বন্ধ, খাওয়ার হোটেল বন্ধ, দোকান বন্ধ, টিয়াপুরির দোকান বন্ধ, লক্ষ লক্ষ কর্মীরা যারা রাত জেগে যারা বিভিন্ন সমাবেশ করেছে, বিভাগের সমাবেশ করেছে, তাদেরকে ধমক দেন, কথা বলেন। আমি বলি কারোর কথা শোনার দরকার। আপনার সম্মানিত ব্যক্তি, সারা পৃথিবী আপনাকে সম্মান করেছে, আপনার ভুলের কারণে আজকে আপনার অসম্মান করতেছেন। এই ছেলেদেরকে যদি আপনি দল না করতেন, এদের নাম যদি না বলতেন এরা মাস্টার পায়, এদের আমাদের বুকে কষ্ট লেগেছে, আমাদের মধ্যে কষ্ট লেগেছে, ব্যথা বুঝতে আমাদের বুকে পরাঘাত হয়েছে যখন বলা হয় এই দুজন মাস্টার পায়। আমাদের সমস্ত আন্দোলন, আমাদের অবদান অস্বীকার করা হয়েছে। এখনো বিএনপি নিবন্ধিত দল, সবচেয়ে বড় দল জামাতের নিবন্ধন, জামাত এখন নিবন্ধন না, জামাত নিষিদ্ধ হয়েছিল, সেখানে কিন্তু এখন নিবন্ধন না, রেজিস্ট্রেশন পায়নি। আগে কি দেখলাম? আগে বিএনপির সাথে বসলেন, তারপর জামাতের সাথে বসলেন, তারপরে এনসিপির সাথে বসলেন, সিদ্ধান্ত নেওয়া। আর রাজনৈতিক দল নেই, কমিউনিস্ট পার্টি আছে, আরো রাজনৈতিক দল আছে, নিবন্ধিত দল আছে, তাদেরকে আপনি কিছু বলেই করছেন।
রাজনৈতিক দলগুলোকে এত অবজ্ঞা করা তো ঠিক না। বিএনপির সাথে এক কাতারে মামতা ঠিক না। কার সাথে কার তুলনা করছেন আপনি? আপনার ভুলের কারণে এই দেশ ধ্বংস হয়ে যেতে পারে না। এটা ছেলে খেলা না। আপনি বলতে পারেন আমি চলে যাবো, কেন কি হয়েছে বলেন, সমস্যা কোথায়? আজকে সেনাবাহিনী দূরত্ব সৃষ্টি করা হচ্ছে। গাড়িতে আছে সেনাবাহিনীকে বলা হচ্ছে হারাম জাদা, হ্যাঁ, রাষ্ট্রপতি বলা হচ্ছে কুত্তার বাচ্চা। এই হারাম দাদার কুত্তার বাচ্চা যদি ছেলে সিদ্ধান্ত না নিত, বাংলাদেশে সেদিন যে সংঘর্ষ শুরু হতো, সংঘাত শুরু হতো, গৃহযুদ্ধ শুরু হতে গৃহযুদ্ধ বিরানকে ছিল না। এই হারাম দাদার কুত্তার বাচ্চা সেদিন জাতির সামনে দেশকে বাঁচানোর জন্য বলেছিলেন কুত্তার বাচ্চা সাতজন চুপুর নাম বলে বলেন আপনারা। আমি জানি আমার কাছে, আমি নিশ্চিত প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, নিশ্চিত আমি জানি প্রধানমন্ত্রী পদত্যাগ করেন, পালিয়ে গিয়েছেন দেশ জাতিকে রক্ষা করার জন্য। 3 বাহিনী প্রধানকে পিছনে রেখে এই অসত্য কথাটাকে সত্য হিসেবে জাতির সামনে উপস্থাপন করেছে। আজকে সেনাপ্রধানকে আক্রমণ করতে চান, সেনাবাহিনীকে বলেছে তারা ক্ষমতা নেই না। সেনাবাহিনী বলেছেন 1.5 বছরের মাথায় 18 মাসের নির্বাচন হতে হবে। এটা জনগণের প্রত্যাশা, জনগণের চায়। আজকে এইগুলো নিয়ে আমরা সিনেমা দেখেছি। আমি বলি এই সরাসরি আসতে হবে, ভাষা সংযোগ করতে হবে। বিদেশে বসে যারা পালিয়ে গিয়েছিলেন বিদেশে, সেখানে ভোরে থেকে আজকে তারেক রহমানের সমালোচনা করেন, দেশটি বেগম খালেদা জিয়ার সমালোচনা করেন। কালকে আরেকজন কিভাবে ম্যাডাম খালেদা জিয়ার সম্বন্ধে তার চিকিৎসা নিয়ে কথা বলছেন। দীর্ঘদিন যিনি বিদেশে বসে আছেন তার পরাম করতাম, এরশাকে বলে তোমার বাপের দেশটা করতে হবে না, এইগুলি বন্ধ করতে হবে, এদের মুখে লাগাম দিতে হবে। এই জন্য এই দেশে আমরা আন্দোলন করে এই দেশের স্বাধীনতা দিতে যাই, আন্দোলন সংগ্রাম করে নাই, জীবনকে বাজিয়ে রাখেন নাই। আমাদের নেতা তারেক রহমান দিনের পর দিন পরিশ্রম এই জন্য করেন। এই দেশকে সামনে দিকে নিয়ে যেতে হলে বিএনপির বিকল্প নেই। এদেশের মানুষ কি স্বাধীনতার বিরুদ্ধে ক্ষমতা আনবে? আর কিছু না হোক, বাংলাদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধে যারা বিরোধিতা করেছে তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবেন না। মিথ্যাবাদী একটা দল, মিথ্যা কথা বলে যারা, পুরা নিজেরা পুড়িয়ে মন্দিরের উপর চাপানোর চেষ্টা করে। আমার আপনারা দেখেছেন কিভাবে আমাদের মর্চাকে, এতগুলি মর্চার জীবনের মধ্যে দেখে নাই, সমস্ত মর্চাগুলো পুড়িয়ে দিয়েছে। নিজেদের অফিসে আগুন দিয়ে বলে যে বিএনপি আগুন দিয়েছে, আমাদের লোককে আহত করলো, সমস্ত ফুটেজ তাকে মামলাও দিয়েছে, সে মামলাও নিয়েছে। কোথায় সেই মিথ্যা মামলা? মসজিদ থেকে আজান, মসজিদ থেকে নামাজ পড়ে ইমামদের বলে যে বিএনপি বোমা গুলি বন্দুক দিয়ে আক্রমণ করেছে, আপনারা প্রতিহত করুন বলে মসজিদ থেকে নিয়ে অস্ত্র পাশে রাখা ছিল, আল্লাহ বলে আমাদের উপর আক্রমণ করলো। তারপরে সেখান থেকে পালিয়ে গেল। পরবর্তী সময় আমাদের লোকেরা তখন ওখান থেকে ফিরিয়ে দেওয়া আপুর সময় লোক দিতে আপনাদের মধ্যে অফিসে সেই মসজিদের ইমাম মসজিদ তালা মেরে চাবি নিয়ে চলে গেল। ওই এলাকার মসজিদের মুসলিরা এসে নামাজ পড়তে পারেন নাই, ফজর নামাজ পড়তে পারেন নাই। গাজাতে মসজিদ লক্ষ্য করে জুম্মার দিনে বোমা নিক্ষেপ করেছে। তারপরে মুসলমানরা মসজিদে জুম্মার নামাজ পড়তে, আমার দেবত্তর বাজারের এই মসজিদের মুসলমানরা জুম্মার নামাজ মসজিদে পড়তে পারেনি, চাবি নিয়ে চলে গেছিল, তার মাটি পড়েছে। সেই জন্য আমি বলেছিলাম যারা মিথ্যা কথা বলে, মিথ্যাবাদীর পিছনে নামাজ হয় না। অতএব জামাতের আটঘরিয়া, আমি সারা বাংলাদেশে উল্লেখ করিনি, আটঘরিয়া জামাতের মিথ্যা কথা বলেছে, সবগুলো মিথ্যা কথা বলেছে। অতএব জামাতের কেউ ইমামতি করতে পারবে না। আর যেহেতু মুয়াজ্জিন চাবি নিয়ে চলে গেছে, মিথ্যা কথা বলে, কোন মিথ্যাবাদী আজান দিলে সেই আজান শুনে মসজিদে যাওয়া যায় না। সেই কারণে বলেছিলাম জামাতের কেউ আজান দিতে পারবে না। এইটা নিয়ে ব্যঙ্গ করে কত কথা বলা হলো আমার সম্বন্ধে, সারা পৃথিবী ভাবে শুরু করেছে। ওরে কি করবে, মিথ্যাবাদী জয় কোনোদিন হয় না। আমি বলি নাই যে বিএনপি ক্ষমতা গেলে মসজিদ বন্ধ করতে হয়, বলেছি যে বিএনপি ক্ষমতা গেলে মসজিদ বন্ধ করতে যদি করে থাকে গ্রহণ করতে পারে, আমাকে আমার লোকজনের সামনে ধরে নিয়ে জীবনতে কবর দিয়ে দিই, আমার পরিবার আপত্তি করবে। শেষ কথা বলে আমি বলেছি
বিএনপির কোনো নেতাগুলি রাগ হলে রাগ যদি সামলাতে না পারে, কন্ট্রোল করতে না পারে, তার বাবাকে কেটে দুই ভাগ করে ফেলতে পারে। বিএনপির কোন নেতাগুলি রাগ কন্ট্রোল করতে না পারলে তার ভাই বোন যদি তার উপর অত্যাচার করে সহ্য করতে না পারে, ভাই বোনকে কেটে টুকরা টুকরা করতে পারে। কিন্তু বিএনপির কোন নেতা কর্মী কুরআন শরীফ পোড়াতে পারে না। কারণ এই দেশে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তাই তার দলের কোন নেতা কোরআন শরীফ পড়াতে পারে না। অপব্যাখ্যা দেওয়া হচ্ছে আমার কত কথা। তাই বলে এই সমস্ত বলে লাভ নেই। সরকারকে বলবো, আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে, দেশের ডিগ্রি কম থেকে শেষের দিকে, ধ্বংসের দিকে চলে যাচ্ছে। যতদিন নির্বাচন তার কতদিন বলেন, কার জন্য আপনি বলেন? একটা দল বলুন যে আমাদের 2 বছর সময় দেন, সেই দলের নাম বলেন যে আমরা 2 বছরের জনগণের সমর্থন আদায় করে ক্ষমতায় যাব এবং জুলাই যে সনদ, সেই সনদ আমরা ঠিক থেকে পরিপূর্ণ বাস্তবায়ন করবো। বলেন কোন দল? কোন দল বলেন? সেই দলের নাম বলেন। এতদিন আমাদের সময় দেন, এতদিনে আমাদের বড় হতে হবে, শক্তি সঞ্চয় করতে হবে, বলেন সেই দলের নামটা কি? সেটা বলতে তার কত বছর লাগবে বলেন? সংস্কার আনাতে কত বছরের সংস্কার করবেন? বিচার আনাতে কত বছর এই সব বিচার করবেন? তাই কালকে আমার নেতৃত্ব পরিষ্কার করে বলেছেন যে 3 দিনের পদত্যাগ চেয়েছেন, সেই 3 দিনের পদত্যাগ সহ নির্বাচনের রুল প্ল্যান ঘোষণা করেন। দেশটাকে অশান্তির মধ্যে ফেলে দিয়ে ধ্বংস করবেন না। আপনি বিশ্বের সমাদৃত আছেন, একটা সুস্থ নির্বাচন দেওয়ার মধ্যে দিয়ে আপনার সম্মান অক্ষুণ্ণ থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আগামী রাষ্ট্রীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সদস্য আমাদের সকলের প্রিয় মাইনুল ভাই, উপস্থিত আছেন জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াকত ভাই, উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আমার বোন আরিফা সুলতানা রুমা, ডক্টর কাজী মনির, সাবেক সংসদ সদস্য লিঙ্কন ভাই, রিপন ভাই, খোকন ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আমার সংগ্রামী সালাম, অভিনন্দন। বক্তব্য দেওয়ার যেহেতু সুযোগ নাই, অনেক কিছু বলার ছিল, তো সাংবাদিকরা অনেকক্ষণ যত লেট করতেছে, আমি আমার আজকের এই যে প্রোগ্রামে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান জননেতা জনাব শামসুজ্জামান দুদু, জননেতা জনাব শামসুজ্জামান দুদু। লাইন ডিসকানেক্ট হ্যালো সম্মানিত সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আসলে এত বক্তা এবং বক্তব্য আমার মনে হয় কোনো খুব একটা বেশি কোনো কিছু পান। বাঙালি এমনি কথা প্রিয়, আর আমি যদি প্রধান অতিথি না হতাম তাহলে এই নির্যাতনের শিকার আমার বক্তৃতা করে আমি চলে যেতে পারতাম। চাকরা খেতাম অথবা নিজের কাজ সারতাম, অনেকেই গেছে। তো প্রধান অতিথি একটা কঠিন ব্যাপার। আমার মনে হয় এই জন্য আলাদা করে কিছু ব্যবস্থা করা হচ্ছে, খাওয়া দাওয়া, পয়সা খরচাই বলে। এত নির্যাতন তো বোধ হয় অন্য কোনো জায়গায় হয়। বন্ধুরা, সরকার নিরপেক্ষতা হারিয়েছে।
বিএনপি এবং এদেশে যারা গণতান্ত্রিক আন্দোলন বা হাসিনার উচ্ছেদ চাইছে, স্বৈরতন্ত্রের উচ্ছেদ চাইছে একটি মাত্র কারণে, তার হচ্ছে একটি দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন। এটা একেবারে গত 15 বছরের একটি লড়াই। সেই লড়াইয়ের পর শেখ হাসিনার পতন হয়েছে। কার জন্য পতন হয়েছে, কারা করেছে, এই আলোচনা আমি যাচ্ছি। হাসিনার পতন মানে স্বৈরতন্ত্রের পতন, কথা তো মিথ্যা না। আমার মতো কি আপনারাও কি ক্ষুধার চোটে আওয়াজ দিতে ভুলে গেছেন? আজকে সভাপতিকে জানতে হবে যে ক্ষুধা কখন লাগে, কখন মিটিং শেষ করে সভাপতি আসছে, না হলে মিটিং আসার দরকার নেই। আমি যখন আপনার জিজ্ঞাসা করছি কথা যখন বলতে পারছে না, আপনাদের দোষ না, ক্ষুধার চোটে কি কথা ঝলসানো রুটি, এটা একেবারে পাগলও জানে। হাসিনার পতন স্বৈরতন্ত্রের পতন, ফ্যাসিবাদের পতন। আমি আছি না আমার ছোট ভাই আছে, এটা নিয়ে আলোচনা দরকার আছে না। তাহলে পরে গণতন্ত্র বিজয় লাভ করছে। গণতন্ত্র বিজয় লাভ করলে সেটার উত্তরণ দরকার। উত্তরণ মানে নির্বাচন। কিছু পাগলের কিছু উদয় রয়েছে, মিটিং করছে, ডক্টর ইউনূসকে 5 বছর 10 বছর 100 বছর বাঁচবে। আরে ভাই, হাসিনার যদি আমি পতন ঘটাই তাহলে তো স্বৈরতন্ত্রের পতন হয়েছে, তাহলে তো একটা নির্বাচন, গণতন্ত্রে যেতে হবে। এখন নির্বাচনের কথা বলে যেন মনে হচ্ছে যেন একটা অপরাধ। নির্বাচনের কথা বলতে পারবে না, সবকিছু বলতে পারবে। স্পষ্ট করে কালকে বিএনপির প্রতিনিধি দল যমুনায় গিয়ে বলে এসেছে সরকারের স্বচ্ছতা এবং নিরপেক্ষ নির্ধারণের জন্য একটু আসতে না ভাই, যারা নতুন পার্টি করেছে তাদের কোনো প্রতিনিধি এই সরকারে থাকতে পারবে না। 2 জন প্রতিনিধির কথা সরাসরি বলেছে। আরেকটা লোক আছে যে বাংলাদেশকে বিক্রি করতে চায়, করিডোরের নামে যুদ্ধ বানাতে চায়, বন্দর উন্নয়নের নামে বিক্রি করতে চায়। যে লোকটা পরকীয়ার জন্য পত্রিকায় দেখলাম, পরকীয়ার নামে স্বামী কর্তৃক স্ত্রী খুন করেছে, ওই স্বামী আত্মহত্যা করেছে। তার কারণ ছিল এই উপদেশটা খলিলুর রহমান, সে বিদেশে পালাইছে 30 বছর আগে। তাকে লতিফুর রহমানের ভাইরা, সাবেক প্রধান উপদেষ্টা লতিফুর রহমান তার ভাইরা, তাকে এনে আপনি দেশবিক্রির আয়োজন করবেন, তাকেও পদত্যাগের বা বহিষ্কার করার কথা বলা হয়েছে। মিনিমাম তাহলে একটা স্বচ্ছতা আসবে। আর যদি এটা না করা যায় তাহলে এই সরকারের স্বচ্ছতা নিয়ে তো প্রশ্ন। আপনি খালি একটা নতুন পার্টি বানাবেন এবং সে তাকে ডেকে এনে আপনার মুখপত্র বানাবে, তার সঙ্গে ডেকে এনে আলোচনা করবে, তার জন্য আবার দাওয়াতটাও কিছু লাগে না। আসলো হঠাৎ করে বেডরুমে ডক্টর ইউনূসের, আল্লাহ জানে ডক্টর ইউনূসের সে সময় ওয়াইফ ছিল কি ছিল না আমি জানি, হঠাৎ করে ঢুকে গেল। আবার এসে সাংবাদিকদের বলছে উনি পদত্যাগ করার চিন্তা করছে। এসব ফাজলামি বাদ দিতে হবে। আপনার নিজেরা ডক্টর ইউনূস প্রমাণ করেছেন আপনার দল হচ্ছে এনসিপি। তো বুকের সাহস দেখান। আপনি নাকি সারা বিশ্বে পদক পাইছেন, আরো কি কি পাইছেন, কিন্তু অং সান সুচির মতো আপনি ডেমোক্রেসির জন্য নোবেল পান নাই, আপনি গ্রামীণ ব্যাংকের জন্য নোবেল পাইছেন। সেই যে অনেক গণতন্ত্র আপনি বোঝেন না, এটা আমরা বুঝি, কিন্তু এর কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আমি বেশি বক্তৃতা করবো না, শুধু এই কথাটুকু বলে আমি শেষ করি। আপনি যদি 2 জন একটি দলের প্রতিনিধি বাদ না দেন,
আর যে দেশ বিক্রি করতে চায় তাকে বাদ না দেন, তাহলে আমরা ধরে নিব আপনি একটি দলীয় সরকারের লোক। আপনার আন্ডারে ভালো নির্বাচন হবে, এটি আমরা বিশ্বাস করা খুব কঠিন। সেই জন্য স্বচ্ছতার জন্য, গ্রহণযোগ্যতার জন্য নির্বাচন খুব জরুরি। এই নির্বাচনের কোনো বিকল্প নেই। এই নির্বাচন পারলে যত দ্রুত সম্ভব রোডম্যাপ ঘোষণা করে, সন্দেহ বিশ্বাস দূর করে, জাতীয় ঐক্য সৃষ্টি করে, আর না হলে পরে দেশ কোথায় গিয়ে দাঁড়াবে তার দায় আপনি এড়াতে পারবেন। তাই পুরোটা আপনাকে কাজে নিতে হবে। সেই জন্য আমরা আপনার পাশে আছি, সরকারের পাশে আছি। আমরা বলি না আপনি পদত্যাগ করেন, আপনি নিজে নিজে নাইক নাকি নাম নাই ওই ছেলেটার সঙ্গে আলাপ করে আপনি পদত্যাগের অভিমান, রাগ, ঘৃণা দেখাবেন, এটা আবার সংবিধান সম্মত না। এইসব ছেলে মানুষই আপনি করেন না, 84 বছর বয়স্ক এই ছেলে মানুষই আপনার মানায় না। সেই জন্যে আপনি দৃঢ়তার সঙ্গে সামনে এগিয়ে যান, এটা আমরা প্রত্যাশা করি, এই সভা প্রত্যাশা করে, আমাদের আকন্দ প্রত্যাশা করে। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ।